নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক গল্প দ্বিচারিণী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দ্বিচারিণী। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পের ঘটনা, স্থান, কাল, চরিত্র সবকিছুই কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো অংশের মিল হলে তা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পগুলি সম্পূর্ণভাবে বিনোদনের জন্য সৃষ্টি করা। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই বেল বাটনটাও প্রেস করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প দ্বিচারিণী। সাংসারিক জীবন মানেই এক একটা গল্প, আর গল্প যখন একটি দম্পতির জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে স্বামী ও স্ত্রী দুইজনই আলাদা আলাদা চরিত্রের মানুষ, তাদের একে অপরের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও তারা একদমই সাধারণভাবে সম্পর্কটাকে নিয়ে চলে না। উভয়েই নিজেদের জীবনকে আলাদা ধারায় সাজানোর চেষ্টা করে, যার ফলে নানা ধরনের আকর্ষণীয় অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়। জীবনে ঘটে যাওয়া হঠাৎ একদিন পরিবর্তনটা সম্পর্ককে হয়তো নতুন মাত্রায় নিয়ে যায়, অথবা কোনো দ্বিচারিণী পথে। অরুণ আর মেঘা একদম বিপরীত মেরুর দুইজন মানুষ। একদিকে অরুণ সুশৃঙ্খল, সব কিছুতে পরিকল্পনা মেনে চলা লোক। অন্যদিকে মেঘা সৃজনশীল, জীবনের প্রত্যেক মুহূর্তকে উপভোগ করা একজন শিল্পী। বিয়ে হয়েছে আজ বছর 4 হলো, কিন্তু সংসারটা এখনো পর্যন্ত নিয়মের মধ্যে বাঁধা পড়েনি। অরুণ সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো আজও প্রস্তুতি নিচ্ছে অফিস যাবার। ঘড়ি ধরে চলা মানুষ অরুণের কাছে সময় অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে মেঘা এখনো ঘুমে মগ্ন। তার দিন শুরু হয় যখন তার ইচ্ছে হয় তখন। ঘড়ির দিকে তাকিয়ে অরুণ বলে, মেঘা, আজ অফিসে একটু আগে যেতে হবে, আমি ব্রেকফাস্ট রেডি করছি, তুমি উঠে পড়ো। মেঘা বিছানায় গড়িয়ে উঠে বলে, 5 মিনিট তুমি করো সবকিছু, আমি এখনো স্বপ্ন দেখছি। অরুণ হালকা হেসে বলে, তোমার এই 5 মিনিট সবসময় আধ ঘন্টা হয়ে যায়, ওঠো তো, আজকে ক্লায়েন্ট মিটিং আছে, দেরি করতে পারবো না। মেঘা আলসেমিতে হাত দুটো ওপরে তুলে বলে, তুমি তো সব এত পারফেক্ট করে করো, আমাকে আবার উঠতে বলো কেন? একটু ফাঁকিতে দিনটা কাটাতে দাও না অরুণ। সকালের ব্রেকফাস্ট টেবিল। অরুণ মেঘার জন্য চা বানায় এবং তার নিজের জন্য কফি। মেঘা বসে আছে উদাসীনভাবে। তার মাথায় নতুন প্রজেক্টের কাজ নিয়ে চিন্তা। তা তোমার আর্ট প্রজেক্ট কেমন চলছে? আজ কি ফাইনাল সাবমিশন? চলছে তো, কাজ শেষ হয়েই গেল, কিন্তু জানো, মনে হচ্ছে কিছু একটা বদলাতে হবে, বুঝলে? এত পরিকল্পনা মেনে কাজ করতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যেটা আসছে সেটাই ফাইনাল হওয়া উচিত। অরুণ চকিতভাবে তাকিয়ে, তুমি কি বলছো? আজ মানে তো প্ল্যানিং আর সঠিক সময়ে শেষ করা। ঠিক সময়ে সব না হলে তো প্রফেশনালিজম থাকে না। মেঘা হাসি দিয়ে বলে, প্রফেশনালিজম?
আর্টে কখনো ওসব থাকে না অরুণ, এটা তো আবেগের বিষয়, হৃদয়ের ব্যাপার। তুমি তো বুঝবে না। সব কিছুতেই এই ঘড়ি ধরে প্ল্যানিং করতে গেলে আমি বেঁচে থাকতে পারবো না অন্তত। দিনের পর দিন এইভাবেই তাদের জীবন ভিন্নমুখী চিন্তা ভাবনার জন্যে হয়তো দূরত্ব বাড়তে থাকে। একদিন অফিস থেকে ফিরে অরুণ মেঘার কাছে এসে বসে। মেঘা, আমরা কি সত্যি একসঙ্গে ভালো আছি? আচ্ছা, আমরা কি একে অপরের জীবনযাপনকে বুঝতে পারি? হয়তো পারি না। তোমার কাজের ধারা আর আমার স্বাধীনতা দুটোই একে অপরকে কেমন যেন কষ্ট দেয়, তাই না বলো? কিন্তু আমাদের তো একে অপরকে বোঝা উচিত। সম্পর্ক মানে তো শুধু ভালোবাসা নয়, একে অপরকে মানিয়ে নেওয়া। আমি তোমার শিল্পের স্বাধীনতা মেনে নিতে চাই, কিন্তু তুমি তো কিছুটা সিস্টেম ফলো করতে পারো। আমার স্বাধীনতাই আমার কাজের প্রাণ অরুণ। তুমি যদি সেই সিস্টেম দিয়ে তা আটকাতে চাও, তাহলে আমার কাজ মরবে, তার সঙ্গে আমিও। অফিসে গিয়ে অরুণ হঠাৎ জানতে পারে তার কোম্পানি কয়েক মাসের জন্য তাকে বিদেশে পাঠাবে। মেঘার সাথে সে খবরটা শেয়ার করে। ফোন করে বলে, মেঘা, আমি একটা প্রজেক্টের জন্য আমেরিকায় যাচ্ছি কয়েক মাসের জন্য। তুমি একা একা থাকতে পারবে তো? ফোনের মধ্যেই হেসে কুটোকুটি হয় মেঘা। বলে, একটু সময় পেলে তো আমি আনন্দেই থাকবো। আমি স্বাধীনতা পেয়ে যাব পুরোপুরি। অরুণ চলে যাওয়ার পর মেঘা প্রথম আনন্দে মুক্তি উপভোগ করছিল, কিন্তু ধীরে ধীরে কেমন যেন বুঝতে পারল অরুণের গুরুত্বটা। তার জীবনে অরুণের স্থিতিশীলতার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করলো সে। অরুণ বিদেশে চলে যাওয়ার পর মেঘার জীবনে নতুন করে কিছু দিনের জন্য একটা স্বতন্ত্রতা চলে আসে। সে নিজেকে পুরোপুরি শিল্পকর্মে ডুবিয়ে রাখে এবং অরুণের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন থেকে মুক্তির স্বাদ পেতে শুরু করে। কিন্তু সেই স্বাধীনতা কতদিন টিকে থাকে সেটাই তো বিচার্য বিষয়। অরুণ চলে যাওয়ার পরের দিনগুলোতে মেঘা জীবনকে স্বাধীনভাবে উপভোগ করত। নির্দিষ্ট সময় ঘুম থেকে তো উঠতই না, বরং খাওয়া দাওয়াও নিয়ম মেনে চলতো না। নিজের আর্ট স্টুডিওতে ঘন্টার পর ঘন্টা কাজ করত, যেটা সে চিরকালই করেছে। আর একটু সময় পরই কেমন যেন শূন্যতা বোধ করত। নিজের মনেই বলতো, আহ কি শান্তি, আর কোনো সময়ের টানাটানি নেই, যা ইচ্ছে তাই করা যায়। কিন্তু অরুণের এই সকালবেলার কফির মাগটা কোথায়? আজকে ব্রেকফাস্ট করতে এত বোরিং লাগছে কেন? মেঘা তার নতুন প্রজেক্ট নিয়ে এসেছে আজকে এক্সিবিশনে, একটা নতুন আর্ট এক্সিবিশন, যা তার কেরিয়ারের বড় পদক্ষেপ হতে পারে। কিন্তু অরুণের সাথে না থাকাটা আর এই একা থাকাটা একটু অন্যরকমই লাগছে। আজ সকালবেলায় অরুণ ফোন করেছিল। এইখানকার সময় আর ওইখানকার সময় অনুযায়ী বেশ খানিকটা পার্থক্যের। মেঘা ফোন ধরে বলেছিল, আমি তো ঘুমোচ্ছি, 6টা বাজে, এখন কেন ফোন করলে? তোমার ওখানে ভোর মানে আমার এখানে তো বিকেল, সন্ধে হতে আসলো। এখন উঠে পড়ো, মর্নিং ওয়াকে যাও, শরীরটা ভালো লাগবে। ধ্যাৎ, তুমি না একটা শৃঙ্খলাবদ্ধ পুরুষ, রাখো তো। আমি সময়ের উল্টো দিকে চলতে চাই। কিন্তু মেঘা, সময় তো আমাদেরকে এক জায়গায় এনে দাঁড় করাবেই। রাগের চোটে মেঘা ফোনটা কেটে দিয়েছিল। এরপরে অরুণ বেশ কয়েকবার ট্রাই করেছে, কিন্তু মেঘা আর ফোনটা রিসিভ করেনি। মেঘার বন্ধু তৃষা আজকে ফোন করে, কিরে, আজকে তোর আর্ট এক্সিবিশনের খবর পেলাম, এটা তো একটা বড় সুযোগ, সব ঠিকঠাক চলছে তো? মেঘার মনটা তখন অরুণের জন্য বিষণ্ণ। হঠাৎ করে এক্সিবিশনের মধ্যেই খুব কাছের বান্ধবীর ফোন আসায় মনটা খুশি হয়ে যায়। চলছে তো, কিন্তু জানিস তৃষা, অনেক কিছু বদলাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি যা করছি তার সব কিছুতেই কিছু একটা মিস করছি। অরুণের সাথে ঝগড়া হয়েছে, আমি ওকে কিছুতেই বোঝাতে পারি না। তোর কাজ তুই নিজে ভালো বুঝিস তো, সেটাই ঠিক। তবে সম্পর্কের মধ্যেও তো কাজের মতোই ফাইন টিউনিং লাগে। মনে হচ্ছে দুইজনে একটু আলাদা হয়ে পড়েছিস।
তুই এখন কেমন অনুভব করছিস? মেঘা একটু উদাস হয়ে বলে, একদিকে সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে বেশ ভালোই লাগছে, আবার অন্যদিকে অরুণের স্থিরতা মিস করছি। একটা নিয়মের দরকার আছে বোধহয়, বুঝলি? মেঘা যখন তার প্রজেক্টের শেষ পর্যায়ে আসে তখন সে নিজের কাজের মধ্যে এতটাই ডুবে যায় যে নিজের শরীরের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে যায়, ঘুমের সময় কমতে শুরু করে। শারীরিক ও মানসিক উভয়ভাবেই সে এক ধরনের ক্লান্তি অনুভব করে। কাজ মিটে যাওয়ার বেশ কয়েকদিনের মাথায় অরুণের সঙ্গে সেই যে কথা কাটাকাটি হয়েছে, সেই রাগের চোটে নাম্বারটা ব্লক অবধি করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি নেই বলে অরুণকে একাই বেঁধেছিল সে। ওনারা তো সব গ্রামের বাড়িতে। মাঝে মধ্যে সকলে ফোন করলে হাবভাবটা এমন দেখায় যে কিছুই হয়নি স্বামীর সঙ্গে। অরুণও ওদের মধ্যেকার ব্যাপারটা আর 5 জনকে বলে না। সে মনে করে স্বামী স্ত্রীর মধ্যেকার এই দণ্ড ঠিক একদিন মিট হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বেশ অবাক হয় মেঘা। এই আমি কে? কাজের মধ্যে এতই ডুবে গেছি যে নিজের শরীর স্বাস্থ্যকে ভুলেই গেছি। অরুণ থাকলে কখনোই এতটা উদাসীন আমাকে হতেই দিত না। একদিন সন্ধ্যায় মেঘা তার আর্ট প্রজেক্টের ফাইনাল টাচ দিতে দিতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে একা একা সবটা সামলাতে পারছে না। অরুণ তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। ভাবছিলাম একা থাকাটা কত সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে একা থাকার এই স্বাধীনতা সবকিছু থেকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি কি সবকিছু ঠিকঠাক করছি? অরুণ হয়তো ঠিকই বলেছিল, জীবনে একটা শৃঙ্খলা থাকা দরকার। মেঘা অরুণকে ফোন করে, তার অনুভূতি প্রকাশের চেষ্টা করে, কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা অরুণ আজ কাজ নিয়ে ব্যস্ত। তার কথার মধ্যে মেঘা কোনো সাড়া পায় না। অরুণ, কেমন আছো? আমি না তোমায় খুব মিস করছি। মেঘা, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। দেখো, আমার প্রফেশনের পক্ষে এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, তুমিও তো বোঝো। ঠিক আছে, পরে কথা হবে। মেঘা বুঝতে পারে অরুণের অনুপস্থিতি ওর মনের মধ্যে একটা শূন্যতার সৃষ্টি করছে। কাজে ডুবে থেকেও মেঘার প্রয়োজনীয়তা উপেক্ষা করতে হচ্ছে অরুণকে আজ, কারণ মেঘাও করেছিল এক সময়। ধীরে ধীরে একাকিত্বের মেঘ জমা হতে শুরু করে। কথা বলতে পারলেও মনের ইচ্ছে প্রকাশ করতে পারছে না সে অরুণকে। শূন্যতা ধীরে ধীরে যেন মানুষকে দুর্বল করে ফেলে। সবচেয়ে কাছের বান্ধবী তৃষা এ সময় পাশে এসে দাঁড়ায়। ছোটবেলা থেকেই ওকে চেনে মেঘা। বরাবরই মেঘার জীবনে তৃষা এক নিরাপদ আশ্রয়। তৃষা হঠাৎ করেই মেঘার ফ্ল্যাটে চলে আসে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। সে মেঘার মনের অবস্থা বুঝতে পারে এবং অসময়ে পাশে দাঁড়াতে চায়। কিরে, এতদিন ধরে তোকে পাচ্ছিলাম না, তোর কি কোনো নতুন রহস্য আছে যা আমায় বলছিস না? কি আর বলবো বল, অরুণ বিদেশ চলে যাওয়ার পর সবকিছু খুব অদ্ভুত লাগে। আমি সব সময় ব্যস্ত থাকি, কিন্তু তাও মনে হয় যেন কিছু একটা হারিয়েছি। আমি জানতাম কিছু একটা হয়েছে তোর। তুই যে এত চাপা মেয়ে, তা বল না আসল কথাটা কি? মেঘা তৃষার সামনে নিজের মনের কথাগুলো খুলে বলে। সে তার জীবনের এই শূন্যতা, একাকিত্ব এবং অরুণের প্রতি মনের দোলাচল নিয়ে খোলাখুলি আলোচনা করে। তৃষা বুঝতে পারে মেঘা একা একা সব কিছু সামলানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। তৃষা, জানিস, আমি ভেবেছিলাম স্বাধীনতা আমাকে অনেক সুখ দেবে। মানুষটা সবসময় টাইম নিয়ে আমাকে বড্ড জ্ঞান দিত, কিন্তু এখন দেখছি এই স্বাধীনতাই আমার পক্ষে ভারী। অরুণ না থাকায় না আমার সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে পড়ছি, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে রে। তোকে একটা কথা বলি, তোর একা থাকতে হবে না মেঘা, আমি তো আছি। তুই সব সময় নিজেকে এতটা চাপ দিয়ে ভাবছিস কেন? আর একটা কথা বলি, সব সময় নিজেকে এত স্ট্রং রাখার দরকার নেই। মানুষ মাত্রই দুর্বলতা থাকে রে। তৃষা মেঘার পাশে বসে ধীরে ধীরে তার মানসিক অবস্থার কথা বলতে থাকে। বন্ধুত্বের এই গভীর আলাপের মধ্যে মেঘা তার মনের সমস্ত কষ্ট বলে। তৃষার সংবেদনশীলতার মধ্যে মেঘা নিজেকে নিরাপদ বোধ করে। তুই জানিস তৃষা, অরুণের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, কিন্তু এখন সে আমার থেকে অনেক দূরে। আমি জানি ওর কাজ খুব গুরুত্বপূর্ণ,
কিন্তু আমার এই ফাঁকা বাড়িতে একা থাকতে সবকিছু কেমন কঠিন লাগে রে। তুই সবসময় নিজের জন্য ভাবিস না মেঘা, তোকে আবার খুঁজে পেতে হবে। তোর শিল্পে তোর নিজের মধ্যে শান্তি খুঁজতে হবে, আর আমি তোর পাশে আছি। তুই মোটেই একা নোস। তৃষার সাথে কথোপকথনের পর মেঘা কিছুটা হালকা অনুভব করে। তৃষার কাছে সে মানসিক সান্ত্বনা খুঁজে পায়। মেঘা নতুন করে চিন্তা করতে শেখে। দুই একজন একসাথে পুরনো দিনের স্মৃতিচারণা করে কিছুটা সময় কাটালে মনের ভার অনেকটা কমে। তৃষা হাসি মুখে বলে, বাদ দে সংসারের কথা। মনে আছে তোর কলেজের দিনগুলো? কত মজা করতাম। তুই তখন তো সবকিছু এত সহজেই নিতিস রে, কেন এত জটিল করে ভাবছিস? ঠিক বলেছিস, তখন জীবন খুব সহজ ছিল। হয়তো আবার সেই সহজতা খুঁজে পেতে হবে। এই, তোর রিতেশের কথা মনে পড়ে? কোন রিতেশ? যে তোর পেছনে পেছনে ঘুরতো। একদিকে রিতেশ আর একদিকে প্রফেসর গৌতম, মনে আছে? শেষ অবধি তো রিতেশ রাগ করে তোকে বলল, তুমি দুই দিকেই চলো, তুমি তুমি একটা দ্বিচারিণী। কথাটা শুনতেই মেঘার বুকের ভেতরটা কেমন যেন চিং করে উঠল। তৃষা যখন যাওয়ার জন্য প্রস্তুত, তখন মেঘা অনুভব করে যে তৃষা তাকে নতুন করে বাঁচার ইচ্ছে জুগিয়েছে। সে সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, একা থাকতে গেলেও সে জীবনটাকে ভালোভাবেই কাটাবে। তোকে অনেক ধন্যবাদ রে, তুই না থাকলে হয়তো ভেঙে পড়তাম। তোর সাথে কথা বলে বেশ ভালো লাগছে। তুই তো জানিস আমি সবসময় তোর পাশে আছি, আর কখনোই নিজের মনের কথা নিজের মধ্যে চেপে রাখবি না। এই শোন, আগামীকাল আয় না কফি শপে, একটা আড্ডা হবে খন। ঠিক আছে, যাবো খনি। পরের দিন তৃষা আর মেঘা কফির আড্ডায় বসে গল্প দিচ্ছিল। তৃষা মেঘার একাকিত্বের কথা বুঝতে পেরে তার স্বামী দেবাশিসকে নিয়ে এসেছে। এই তো আমার হাজবেন্ড। তুই বলছিলিস না তুই একাকিত্বে ভুগছিস? আমার মনে হয় তুই দেবাশিসের জিমে যোগ দে, ফিটও থাকবি আর সময়টাও ভালো কাটবে। তোর কি মাথা খারাপ? আমি আর জিম? তাছাড়া দেবাশিস তো ওখানে থাকলে আমার জন্য কেমন অস্বস্তি বোধ হয়। আরে অস্বস্তির কিছু নেই, তুই একদম রিল্যাক্সড থাকতে পারবি। ও তোর খুব ভালো বন্ধু হয়ে যাবে, আর ফিটনেস তোর শরীর মন দুটোকেই ঠিক রাখবে। তুই দেখবি তুই উপহার পাবি, দেখিস। তৃষা মেঘার বিবাহিত জীবনটা অন্যরকম। মেঘা একটু স্বাধীনচেতা হলেও তৃষা সংসারী। বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছিল। সেই তৃষা আজ দেবাশিসকে পেয়ে কত সুখী। তৃষার আর দেবাশিসের রিসেপশনেও মেঘার যাওয়া হয়নি। কি একটা কাজে যেন মেঘা আটকা পড়ে গিয়েছিল। ততদিনে মেঘার বিয়ে হয়ে গিয়েছে। মেঘা তৃষার কথায় কিছুটা ভেবে শেষমেশ রাজি হয়ে যায়। প্রথম দিন জিমে যাওয়ার আগে মনের মধ্যে একটু দ্বিধা ছিল। ফোন করে জানাবে ভেবেছিল অরুণকে, পরে ভাবলো না, অরুণকে সারপ্রাইজ দেব। যখন ও আসবে তখন। আমাকে তো সবসময় বলে বেলা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে পেটে নাকি মেদ জমিয়েছি, ও এলে ওকে দেখাবো। দেবাশিস ওকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করে। মেঘাকে দেখেই হাসি মুখে অভ্যর্থনা জানায়। তুমি তো যোগ দিতে চাইবে না ভেবেছিলাম মেঘা। তৃষা বলল তুমি নাকি প্রথমে আপত্তি করেছ। তাছাড়া কালকে তো খুব একটা ভালো করে আলাপ তোমার সাথে করা হলো না। সারাদিন ধরে জিমে থাকতে থাকতে না শরীর ভীষণ টায়ার্ড হয়ে পড়ে। একটু রিল্যাক্স করার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে পার্টিতে বেরোতে হয়, তাই মাঝপথেই আমি বেরিয়ে গিয়েছিলাম। না না, ঠিক আছে, আমার একটু অসুবিধে হচ্ছিল, তবে এখন মনে হচ্ছে ভালোই। তা তোমাকে একদম ফার্স্ট ইয়ে থেকেই শুরু করি, ফার্স্ট সেশন? হ্যাঁ হ্যাঁ, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তবে ভোরবেলা কিন্তু উঠতে হবে, প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। মেঘা একবার ভাবলো এ তো প্রবল সমস্যা, আমার তো ভোরে উঠতে ইচ্ছে করে না। অরুণ বলে বলে আমার অভ্যেস পরিবর্তন করতে পারলো না, কিন্তু দেবাশিসের সাথে জিমের প্রতিদিনকার সেশনগুলোতে মেঘা ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। দেবাশিস শুধু তার ফিটনেস ট্রেনার নয়, বন্ধুর মতো হয়ে ওঠে। প্রতিদিনই গল্প করত তারা একে অপরের জীবন সম্পর্কে। মেঘার জীবনের যে শূন্যতা ছিল দেবাশিসের সঙ্গ পেয়ে কিছুটা পূর্ণ হতে থাকে। তোমার কাজের চাপ অনেক, তাই না? শরীরটাও কিন্তু ঠিক রাখা জরুরি। হালকা হাসি দিয়ে মেঘা বলে, হ্যাঁ ঠিকই বলেছ।
তবে তোমার মতো শরীর গঠন করা সম্ভব নয়। আমার মতো হতে হবে না, নিজের মতো থাকাটাই বড় কথা। দিন গড়ানোর সাথে সাথে মেঘা আর দেবাশিসের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে। তারা একে অপরের প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে। দেবাশিসের ব্যবহারে মেঘা এক ধরনের স্বস্তি পায় এবং তার প্রতি শারীরিক আকর্ষণটাও যেন বাড়ে। একদিন জিমে দেবাশিস মেঘাকে বিশেষ শরীরচর্চার পদ্ধতি শেখাচ্ছিল। মেঘার শরীরের অবস্থান ঠিক করে দিতে গিয়ে তার হাতে একে অপরের স্পর্শ লাগে। মুহূর্তটি খুব স্বাভাবিক হলেও মেঘার মন কেঁপে ওঠে। এটা ঠিক হচ্ছে তো? আমি তৃষার স্বামীকে নিয়ে এতটা ভাবছি কেন? মেঘার মনের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করতে থাকে। দেবাশিসের সঙ্গে বন্ধুত্বটা যতই বাড়তে থাকে ততই তার প্রতি শারীরিক ও মানসিক আকর্ষণ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। সে জানে তৃষা তার খুব কাছের বান্ধবী, কিন্তু দেবাশিসের প্রতি এই অনুভূতিগুলো কিভাবে দমন করবে সে বুঝতে পারে না। রাতে বাড়ি ফিরে মেঘা বিছানায় শুয়ে ভাবতে থাকে। সে জানে এই আকর্ষণটা ভালো নয়, কিন্তু একাকিত্ব তাকে আরো বেশি করে দেবাশিসের প্রতি টেনে নিয়ে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে সেই দিন সবাই জিম থেকে তাড়াতাড়ি চলে যায়। শুধু মেঘা আর দেবাশিস রয়ে গিয়েছে। বাইরে বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানোর মধ্যে এক অনুভূতি কাজ করছে। দেবাশিসের জিম সেন্টারটা ওর ফ্ল্যাটের নিচেই। তৃষা সেই দিন বাড়ি ছিল না। তৃষার বাপের বাড়ি থেকে কল আসায় আর্জেন্টলি বেরিয়ে গিয়েছিল। দেবাশিস ভদ্রতার খাতিরে মেঘাকে ঘরে বসতে বলে। বৃষ্টি থামলে তবেই বাড়ি ফিরতে বলে। বাইরে এমন ঝড় বৃষ্টি, তুমি একা একা বাড়ি যেতে পারবে না। তাছাড়া আমার গাড়িটাও ড্রাইভার নিয়ে গেছে তৃষাকে নিয়ে। তুমি বসো, আমি একটু কফি বানিয়ে দিই। বৃষ্টি কমলে তারপর না হয় যেও। অরুণা তো এইভাবেই ওর জন্য কফি বানিয়ে দিত। কিছুটা দ্বিধায় পড়ে মেঘা, কিন্তু শেষ পর্যন্ত দেবাশিসের প্রস্তাবে রাজি হয়। তাদের মধ্যে একটা নীরব আকর্ষণ তা যেন আরো দৃঢ় হতে থাকে। দেবাশিস কফি বানিয়ে নিয়ে আসে, বলে তৈরি। মেঘার দিকে এগিয়ে দিয়ে মগটা যখন তার হাতের স্পর্শ পায়, মেঘার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। সে নিজেকে সামলাতে পারে না। এই অনুভূতিটা যেন তাকে দখল করে নিচ্ছে। কি হচ্ছে আমার সাথে? কেন আমি এমন অনুভব করছি? দেবাশিস কি এই মুহূর্তটা অনুভব করছে, নাকি এটা কেবলমাত্র আমার মনের ভ্রম? কফি খেতে খেতে দেবাশিস হঠাৎ তার স্বামীর কথা জিজ্ঞেস করে। তোমার স্বামী এখন কেমন আছে? তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক চলছে তো? প্রথমে মেঘা অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু আস্তে আস্তে সে তার নিজের বিয়ের গল্প করে। কিভাবে তার বিয়ে হলো, কিভাবে প্রথমে তারা একে অপরকে ভালোবাসলো, আর এই সম্পর্কটাও কিভাবে হলো। আমাদের বিয়েটা প্রেমের ছিল, কিন্তু এখন সম্পর্কটা শুধু দায়িত্বে গিয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আছে তবুও, বলে থেমে যায় সে। মেঘার কথা শুনে দেবাশিস হেসে ওঠে। তার চোখে যেন এক বিশেষ মমতা। তুমি তোমার স্বামীকে আর ভালোবাসো না, মানে তোমাদের মধ্যে কোনো আত্মিক যোগ নেই, তোমার কথাতেই বোঝা যায়। দেবাশিসের এই সরল কথাগুলো মেঘার মনে গভীরভাবে আঘাত করে। সত্যটা যেন তার চোখের সামনে খুলে যায়। মেঘা কখনো নিজের মনের সাথে এতটা স্পষ্টভাবে কথা বলেনি, কিন্তু দেবাশিসের তাকে এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তাই তো, আমি কি সত্যি তাকে ভালোবাসি না? এত বছর পরেও কেন সম্পর্কটা আমাকে এতটা খালি করে রেখেছে? মেঘার চোখে জল আসে, কিন্তু সে আড়াল করে। সে অনুভব করে দেবাশিসের কথার মধ্যে সত্যতা আছে। তাদের মধ্যে যে অন্তর্নিহিত আকর্ষণ ছিল তা যেন আরো প্রকট হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য দুইজনেই চুপচাপ। মেঘা এবং দেবাশিস দুইজনেই নিজেদের মধ্যে এক অদ্ভুত নীরব সংযোগের অনুভূতি ধরে রাখার চেষ্টা করে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভেতরে মনের মধ্যে এক ঝড়ের উন্মাদনা কাজ করছে। বাইরে ঝড়ের বেগ যেন মেঘার ভেতরে এক স্থির হয়ে না থাকা ঝড়কে উদ্দীপ্ত করে তোলে। দেবাশিসের নীরব উপস্থিতি, তার নিঃশ্বাসের স্ফুরণ এবং মেঘার মনের উথাল পাথাল অনুভূতি এক মুহূর্তে মিলেমিশে একাকার হয়। মেঘা বুঝতে পারে না কিভাবে তার হাতগুলো দেবাশিসের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সে দেবাশিসকে জড়িয়ে ধরে, যেন কোনো দীর্ঘদিনের চেপে রাখা আকাঙ্ক্ষা এইভাবে প্রকাশিত হতে চলেছে। দেবাশিসও অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য, শুধু মেঘার দিক থেকে একটা সিগন্যাল পাওয়ার অপেক্ষা।
মেঘার নরম আলিঙ্গন তাকে হতবাক করে না, বরং সে প্রস্তুতিই ছিল এমন অনুভূতির জন্য। এটা কি সত্যি করছি আমি? আমি কি দেবাশিসের প্রতি এতটাই দুর্বল? মনে মনে ভাবে মেঘা। দেবাশিস মেঘার কোমরের চারপাশে হাত দিয়ে জড়িয়ে ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যায়। তার চোখে স্পষ্ট আকর্ষণের আভা, যা দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিল সে। তৃষার উপস্থিতি না থাকার সুযোগটা দেবাশিস কাজে লাগায়। মেঘার সৌন্দর্য তার মনোজগতে একদিন তৃষিত রেখেছিল, আজ সেই তৃষ্ণা যেন নিবারণ হতে চলেছে। তুমি জানো মেঘা, আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম। মেঘা কোনো উত্তর দিতে পারে না। তার মনে যেন এক প্রবল অনুভূতির স্রোত বয়ে চলেছে। সে শুধু দেবাশিসের আরো কাছে সরে আসে। তাদের দুইজনের মধ্যে থাকা সব বাধা যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। তৃষার বেডরুমে প্রবেশ করে তারা। সেই বিছানা যা তৃষা এবং দেবাশিসের যৌথ স্মৃতি বহন করে, আজ সেখানে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুইজনই তাদের আবেগের বাঁধ ভেঙে একে অপরের নগ্নতার মধ্যে হারিয়ে যায়। মেঘা মনে মনে ভাবে, আমি কি ভুল করছি? না, এটা আমাকে আবদ্ধ করে রেখেছিল। আমি এখন মুক্ত। বিছানায় তারা যখন একে অপরকে স্পর্শ করে, প্রতিটি স্পর্শে যেন তাদের মধ্যে সব অবদমিত আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়ে। দেবাশিসের হাত মেঘার শরীরে ঘুরে বেড়াচ্ছে। তার স্পর্শ যেন মেঘার ভেতরের প্রতিটা ইচ্ছা জাগিয়ে তুলছে। দেবাশিস মেঘার ঠোঁটে গভীর চুম্বন এঁকে দেয়। সেই চুম্বন যেন একটা আকাঙ্ক্ষার আগুন, যা তাদের দুইজনকেই পুড়িয়ে দিচ্ছে। তোমার শরীর এত সুন্দর মেঘা, এত সুন্দর, তৃষার থেকেও সুন্দর। মেঘা শিহরিত হয়। তাদের শরীরের উষ্ণতা একে অপরকে গ্রাস করে ফেলে এবং তাদের মধ্যে যা বাকি ছিল সবকিছুই সেই মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। তাদের শরীর নগ্ন হয়ে যখন বিছানায় গড়িয়ে পড়ে, তখন বাইরে ঝড়ের আওয়াজ আর তাদের ভেতরের ঝড় একসাথে মিলেমিশে একাকার। মেঘা আর দেবাশিসের মধ্যে শুধু শারীরিক সম্পর্ক নয়, সেই মুহূর্তে তারা যেন নিজেদের অবদমিত চাহিদা, হতাশা এবং মুক্তির অনুভূতি উদযাপন করছে। দেবাশিসের হাত মেঘার নরম ত্বকের ওপর ঘুরে বেড়াচ্ছে। তার শ্বাস প্রশ্বাস মেঘার গালে স্পষ্ট হচ্ছে। মেঘার শরীরের প্রতিটা অংশ তার স্পর্শে সাড়া দিচ্ছে, যেন এতদিনে দমিয়ে রাখা ইচ্ছা এই মুহূর্তে বেরিয়ে আসছে। এটা কি পাপ, নাকি এটাই সেই মুক্তি যা আমি এতদিন খুঁজছিলাম? স্পর্শে স্পন্দিত হতে হতে মুহূর্তে মুহূর্তে কেঁপে ওঠা শরীর নিয়ে মেঘা ভাবে। দেবাশিসও মত্ত। তার মনোজগতে এই সম্পর্কের গভীরতা এতটাই প্রবল যে সে আর কোনো কিছুতেই বাধা দিচ্ছে না। তাদের দুইজনের নগ্ন শরীর সেই মুহূর্তে যেন একে অপরকে আত্মসাৎ করছে। যখন তাদের মিলন সম্পূর্ণ হয়, তখন তারা একে অপরের পাশে নিঃশব্দে শুয়ে থাকে। বাইরের ঝড় ততক্ষণে শান্ত হয়ে গিয়েছে, কিন্তু ভেতরের ঝড় তখনও যেন অব্যাহত। মেঘা তখনও বিছানায় শুয়ে, তার শরীর কাঁপছে, কিন্তু সেই কাঁপন যেন শান্তি আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। দেবাশিস তার পাশে শুয়ে মেঘার চুলের ওপরে আলতো করে হাত বুলিয়ে দেয়। তুমি ঠিক করেছো মেঘা, তোমার অনুভূতিগুলোকে এইভাবে মুক্তি দেওয়া দরকার ছিল। মেঘা কোনো উত্তর দেয় না, শুধু তার চোখ দুটো বন্ধ করে রাখে, যেন সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে সে। তারপর তাড়াতাড়ি গাড়ি করে বাড়ি ফিরে মেঘা। সকাল হতেই মেঘার মনটা ভারী হয়ে যায়। দেবাশিসের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ে। গত রাতের স্মৃতি বারবার মনে আসে। সে ভাবে, এখন কি হবে? মেঘা চলে আসে আবার দেবাশিসের কাছে, কিন্তু আচমকাই জানতে পারে তৃষা দরজা খোলার পর। কি রে, ও তো বাড়ি নেই, জানিস না? আজকে তো জিম বন্ধ। আয়, ভেতরে আয়। মেঘা কিছু না বলে তৃষার দিকে তাকায়। মাথায় যেন বাজ পড়ল মেঘার। দেবাশিস তো আমাকে কিছু বলেনি। হো, ও বোম্বে গেছে। অ্যাকচুয়ালি আমিও তোকে বলতে পারতাম, কিন্তু আমি তো ভাবলাম তুই কালকে ছিলিস তো, ও হয়তো তোকে বলে দিয়েছে। তৃষা খেয়াল করে না মেঘার মুখের পরিবর্তনটা। তুই কি চিন্তা করছিস বলতো? দেবাশিস সত্যি তোকে কিছু বলেনি? মেঘা মুখে কিছু বলার সাহস পায় না, তাকিয়ে থাকে শুধু তৃষার দিকে। না রে তৃষা, আমি কিছু জানি না। তৃষাও মাথা নাড়ায়। তুই কিভাবে জানবি বলতো?
গত রাতে যখন আমি ফিরলাম তখনই তো বলল বম্বে যেতে হবে, আমাকে বলল। কথাটা শুনে চুপ হয়ে যায় মেয়েটা। জানো, আজ কত কিছুর পর একটা আঘাত এসেছে ওর মধ্যে। মেঘার হৃদয়ে শূন্যতা তৈরি হয়। সে জানে দেবাশিসের এই অপ্রত্যাশিত সফর তাদের সম্পর্কের মধ্যে একটা বিপর্যয় আনতে পারে। বাড়ি ফেরার নাম করে চলে আসে মেঘা। কফিও খাবি না? না রে, আজ ভালো লাগছে না, চলি। দেবাশিসের মোবাইলে কল করে সে। রিং হয়েই ফোনটা কেটে যায়। এটা কি হচ্ছে? ফোন ধরছে না কেন? বোম্বেতেই বা গেছে কেন? কেন এরকম করছো আমার সঙ্গে? মেঘার মন তখন অস্থির। তার মনে নানা প্রশ্ন ভিড় করছে। সে ভাবতে থাকে, দেবাশিস কি আমার প্রতি আগ্রহী নয়? আমাদের মধ্যে সম্পর্কটা কি শেষ? আমি কি ভুল করেছি? কেন আমি ওর কাছে এসে পড়লাম? মেঘা বারবার ভাবে। একবার ভাবে তৃষাকেই জিজ্ঞেস করবে। আমি এখন কি করব তৃষা? আমি দেবাশিসের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও তো ফোন ধরছে না। হয়তো তৃষা বলবে, শান্ত হ, কিছু একটা হয়েছে, কাজে ব্যস্ত, আগামীকাল ট্রাই করিস। তৃষার কথায় হয়তো সে কিছুটা সান্ত্বনা পাবে, কিন্তু মনের উদ্বেগ যে দূর হয় না। আমি কি দেবাশিসের প্রতি আসক্ত হয়ে পড়েছি? কেন এত তাড়াতাড়ি আমি তাকে অনুভব করলাম? কেন? চিন্তাগুলো মনকে অস্থির করে তোলে। সে জানে এই অনুভূতি মুছে ফেলা সম্ভব নয়। দেবাশিসের প্রতি আকর্ষণটা ধীরে ধীরে যেন আরো গভীর হচ্ছে। সারাদিন সে মোবাইলে ট্রাই করে, কিন্তু ফোন আসে না। সন্ধ্যাবেলা মেঘার মাথা যখন খুব যন্ত্রণা করছে, সে চুপচাপ শুয়ে রয়েছে। আর দেবাশিসের কথা উড়ে উড়ে মাথার মধ্যে আরো বেশি প্রতিধ্বনি সৃষ্টি করছে। হঠাৎই ফোনের রিংটা শুনে সে দ্রুত ফোন ধরে। কে ফোন করেছে না দেখেই অবচেতন মনেই বলে ওঠে, তুমি আমাকে তো জ্বালাও কেন? হ্যাঁ, তুমি জানো না তোমাকে একদণ্ড না দেখতে পেলে আমি পারি না থাকতে? তুমি আমাকে আদর না করলে আমার ভালো লাগে না। এইবারের ফোনটি যে দেবাশিসের নয় তা সে জানতেই পারে না। হঠাৎই ওপারের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে মেঘা। ফোনের অপর প্রান্তে পরিচিত কণ্ঠ শুনে, সুইটহার্ট, আমি চলে এসেছি, কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, দরজাটা খোলো। মেঘার মনে দোলাচল শুরু হয়। তার স্বামী ফিরে এসেছে, অথচ সে একজন অন্য লোকের কথা ভাবছে। একেবারে নতুন অনুভূতি তাকে আঘাত করে। দ্রুত দরজা খুলে মেঘা। অরুণ ভেতরে এসে তার মুখের দিকে তাকায়। কি হয়েছে? তুমি তো খুব চিন্তিত। হ্যাঁ, ইস, চেহারার কি হাল করেছো? মেঘা হঠাৎ অস্থির হয়ে পড়ে। আমি কি জানাবো আমার সঙ্গে দেবাশিসের সম্পর্কের কথাটা? যদি অরুণ জানে? মেঘা কিছুটা সংকোচ বোধ করে। কিছু নয়, ওই শুধু তোমাকে খুব মিস করছিলাম তাই। অরুণ মেঘার কথা শুনে তার দিকে দৃষ্টি আরো নিবিড় করে। সত্যি? আমি তো ভাবছিলাম তুমি আমার কথা ভাবোই না, কিন্তু এখন দেখছি তুমি তো সত্যিই খুব চিন্তিত। না না, আমার শরীরে তেমন কিছু হয়নি, বিশ্বাস করো। আসলে আমি তোমার কথা। তুমি ভালো আছো? মেঘা মনে মনে ভাবতে থাকে, অরুণের এই ভালোবাসা, তার প্রতি যত্ন, সবকিছু কি ঠিক আগের মতোই অনুভূতি হবে তার, নাকি দেবাশিসের প্রতি আকর্ষণ মন থেকে বের করতে পারবে না? আচ্ছা, বাড়ির কাজগুলো করে নি নাকি? ভালো কিছু রান্না করতে হবে। বলো কি খাবে? মেঘা মাথা নেড়ে বলে, ভালো লাগছে না, একটু বিশ্রাম নাও না। বিশ্রাম মানে? একদিন তো হোটেলের খাবার খেতে খেতে এমন হাল করেছো। মেঘা নিজেকে ধরে রাখতে চেষ্টা করে। তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। দেবাশিসের স্মৃতি, অন্যদিকে স্বামীর এত ভালোবাসা। আমি কি দেবাশিসকে ভুলে যেতে পারবো? আমার কি অরুণের প্রতি অনুভূতিটা সত্যি, নাকি আমি কেবল একাকিত্বের ভেতর দিয়ে যাচ্ছি? অরুণ বুঝতে পারে মেঘার কিছু একটা হয়েছে। কিছু বলছো না কেন? তুমি আমার জন্য ভেবে ভেবে এমন অবস্থা করেছো? রাতের নীরবতা ছাপিয়ে অরুণ মেঘার কাছে এসে তার হাত ধরে কথা বলতে চায়। এই তো, তুমি ফোনে বলছিলে আমাকে না দেখে তোমার ভালো লাগছে না। আমি সত্যি ভুল করেছি। এবার থেকে যখন কোনো জায়গায় যেতে হবে, আই প্রমিস তোমাকে সঙ্গে নিয়ে যাব। মেঘা তার চোখের দিকে তাকায়, কিন্তু হৃদয়ে এক ধরনের পাপবোধ অনুভূত হচ্ছে। অরুণের অঙ্গীকার যেন কষ্টের মধ্যে আরো একটা অতিরিক্ত তীব্রতা যোগ করে। আমি কি সত্যি এমন একজনকে বিশ্বাস করি?
যখন আমি দেবাশিসের কথা ভাবি তখন আমার হৃদয় আরো জ্বলে। আমি কি সম্পর্কের অঙ্গীকারবদ্ধতার মধ্যে থাকতে পারবো? কি হয়েছে মেঘা, তুমি কি চিন্তা করছো? অরুণের কাছ থেকে মেঘা নিজের দুঃখ উদ্বেগের কথা লুকিয়ে রাখতে চেষ্টা করে। সে জানে অরুণের ভালোবাসা সত্যি, কিন্তু তার হৃদয়ে এক আকর্ষণ ঘুরপাক খাচ্ছে। কিছু না, আসলে ভাবছিলাম। অরুণ মুখে হালকা হাসি নিয়ে বলে, আসলে আমি তো জানি তুমি কিছু একটা মনে করছো। আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে হবে তো। আমি ভেবেছি এবার একটা সন্তান আমাদের লাগবেই লাগবে। মেঘার মনে অস্থিরতা বাড়ে যখন অরুণ তার দিকে তাকিয়ে থাকে। অরুণের চোখের দৃষ্টি যেন মেঘাকে সম্পূর্ণ দেখে নিতে পারছে। এটা আমি কি করেছি? আমার কাছে একটা পাপ। দেবাশিসের প্রতি আকর্ষণ, অরুণের প্রতি ভালোবাসা, আমি দুটোকেই সঠিকভাবে অনুভব করছি, কিন্তু আমি আমার নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করছি না তো? চিন্তাগুলো তার হৃদয়ে কাঁপনের সৃষ্টি করে। সে জানে এই দ্বন্দ্ব তাকে শেষ পর্যন্ত ভেঙে দেবে। অরুণ আরো ঘনিষ্ঠভাবে মেঘার কাছে আসে, তারপর বলে, তুমি কি জানো তোমার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি? আমি চাই তুমি সব কিছু আমাকে বলো। আমি তোমাকে কখনো নিরাশ করব না। মেঘা হঠাৎ অস্থির হয়ে ওঠে। আমি সত্যি বলবো না। আমি অনুভব করি না যে আমি সঠিক। অরুণের চোখ হতাশ হয়ে পড়ে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত মেঘা। মেঘা মাথা নিচু করে। আমি জানি তুমি ভালোবাসা প্রকাশ করছো, কিন্তু আমি সত্যি কথা বলতে পারবো না। মেঘার মনে পাপবোধ চেপে বসেছে। তার হৃদয়ে একদিকে অরুণের ভালোবাসা, অন্যদিকে দেবাশিসের প্রতি অমোঘ আকর্ষণ। এই পাপ কি আমি সহ্য করব? আমি কি নিজের কাছে দাঁড়াতে পারবো, নাকি আমি শুধু ভালোবাসা আর আকর্ষণের মধ্যে হারিয়ে যাব? মেঘা জানে একদিকে অরুণকে সম্মান দেওয়া, আরেকদিকে আকর্ষণ, পথটা বড্ড কঠিন। বিছানা ছেড়ে উঠে আসে মেঘা। অরুণের কাছে সে এক মুহূর্ত থাকতে পারছে না। অরুণের ভালোবাসার তেজ তাকে আরো বেশি আয়নার সামনে দাঁড় করাচ্ছে। কি হলো মেঘা, এমন করছো কেন? একটা জরুরি ফোন কল আছে, এক্ষুনি আসছি ফোনটা করে। ফোনটা হাতে তুলে তৃষার নাম্বারে ডায়াল করে মেঘা। আজকে তৃষাকে সত্যি কথাটা বলতেই হবে, কিন্তু ফোনটা ভাগ্যবশত দেবাশিস রিসিভ করে। মেঘার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেবাশিসের কণ্ঠ শুনে সে চিৎকার করে বলে, তুমি কেন আমার সঙ্গে এমন করলে? দেবাশিস ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমি তোমায় কিছু করেছি নাকি? তুমি করেছো। আর এসব কি বলছো? আমরা তো ছেলে মানুষ নই। তুমিও প্রাপ্তবয়স্ক আর আমিও প্রাপ্তবয়স্ক। যা হয়েছে তোমার ইচ্ছেতে হয়েছে। মেঘার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। দেবাশিস বলে, তোমার একাকিত্ব তোমাকে গ্রাস করেছিল, তাই আমি তোমাকে একটু সঙ্গ দিয়েছি, জাস্ট এইটুকুই। এর থেকে বেশি কিছু আমার কাছে দাবি করো না মেঘা, কারণ আমি বিবাহিত আর আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি, আর আমি চাই তৃষার সঙ্গেই শেষ জীবনটা কাটাতে। মেঘা স্তম্ভিত হয়ে যায়। দেবাশিস যেন তার উপরে সমস্ত বোঝা চাপিয়ে দিল। তুমি পারলে অরুণ বাবুর সঙ্গে মন দিয়ে সংসার করার চেষ্টা করো। যথেষ্ট সজ্জন ব্যক্তি এবং ভদ্রলোক। এমন উড়নচণ্ডী হাবভাব থাকলে যে কেউ তোমার ক্ষতি করে দিতে পারে। মেঘা হতবাক হয়ে যায়। এরকম কথা সে কখনো প্রত্যাশা করেনি। তুমি সত্যি কোনো ক্ষতি করনি? দেবাশিসের কথাগুলো মেঘার হৃদয়ে গভীর ছাপ ফেলে। তার চোখে জল চলে আসে। তাহলে আমি কি সত্যিই দেবাশিসের প্রতি আকর্ষিত ছিলাম, নাকি আমি কেবল একাকিত্বে ভুগছিলাম? অরুণ আমার কাছে একজন ভালো মানুষ, কিন্তু আমি কেন? অন্যদিকে ফোনটা কেটে দিয়েছে অনেকক্ষণ আগেই দেবাশিস। বলেছে, এখন আর ফোন করো না, রাত হয়েছে। তাছাড়া তৃষা বেডরুমে রয়েছে আমার জন্যে। ফোন কেটে যাওয়ার পরে মেঘা অরুণের দিকে তাকিয়ে থাকে। আমি কি এখন আমার স্বামীর সামনে দাঁড়াতে পারবো? আমি কি তাকে আমার এই অনুভূতির কথা বলতে পারবো, নাকি আমি চিরকাল এই পাপবোধের বোঝা নিয়ে চলবো? অরুণ জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কি নিয়ে চিন্তা করছো এত? মেঘা কোনো উত্তর দিতে পারে না। তার মনে শুধু দেবাশিসের কথা। কিভাবে আমি আমার পরিস্থিতি সামলাবো? কিভাবে আমি আমার অনুভূতিগুলোকে বোঝাবো? আমি তো সত্যি সত্যি দ্বিচারিণী হয়ে গেলাম। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম।
আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।